শিল্প সাহিত্যে দেশকে এগিয়ে নিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। 10 ব্যক্তি প্রতিষ্ঠানকে 21 পদক প্রদান, কিছুক্ষণ পর বইমেলা উদ্বোধন। মানবতা বিরোধী অপরাধ মামলায় আমৃত্যু কারাদণ্ড থেকে খালাস পেলেন বাগেরহাটের আকরাম। রায়ের কপি দেখে পদক্ষেপ নেবে প্রসিকিউশন। কক্সবাজারের কলাতলিতে গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডে 16 জন দগ্ধ, 2 জনের অবস্থা আশঙ্কাজনক, 40টি স্থাপনায় ক্ষতি। এবং চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলে 12 মার্কিন যুদ্ধ বিমানের অবতরণ। এ পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা উস্কে দিচ্ছে মত বিশ্লেষকদের। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। শিল্প সাহিত্য গবেষণা সহ সব শাখায় দেশকে এগিয়ে নিতে কাজ করছে সরকার, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলা ভাষা ও সাহিত্যে বাংলাদেশ একসময় বিশ্বে আলো ছড়াবে বলেও প্রত্যাশা জানান তিনি। সকালে উসমানী স্মৃতি মিলনায়তনে 21 পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 9 ব্যক্তি ও 1 প্রতিষ্ঠানকে দেয়া হয় 21 পদক। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। আলোকচিত্র ধারণ পর্ব, পদক, শিল্পকলা, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, স্থাপত্য এবং সঙ্গীত সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবছর 21 পদক পেলেন 9 ব্যক্তি ও 1টি প্রতিষ্ঠান। তাদের হাতে পদক তুলে দিতেই উসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে সংস্কৃতি মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিকট হতে পদক গ্রহণ করার জন্য চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সঙ্গীতে আয়ুব বাচ্চু, নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার ও নৃত্যকলায় পদক পেয়েছেন অর্থী আহমেদ। এবার প্রতিষ্ঠান হিসেবে পদক পায় ওয়ারফেজ ব্র্যান্ড। বক্তব্যে শিল্প সাহিত্যকে ধারণ করেই দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান তারেক রহমান। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। ফেব্রুয়ারিকে আত্মপরিচয়ের মাস উল্লেখ করে তিনি বলেন, বাংলা ভাষা ও সাহিত্য একসময় বিশ্বজুড়ে আলো ছড়াবে। আমাদের জাতীয় ইতিহাসে ফেব্রুয়ারি মাসের গুরুত্ব অপরিসীম, আর 21 ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের স্মারক। বলা যায় আমাদের সংস্কৃতি চেতনার প্রাণ প্রবাহ 21 ফেব্রুয়ারি। সাহিত্য আর গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সৃজনশীলদের আরও ভূমিকা রাখার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্ব সাহিত্যের জগতে আলো ছড়াবে। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। আজ শুরু হচ্ছে অমর 21 বইমেলা। দুপুর 2টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025 প্রদান করবেন। এবারে বইমেলায় অংশ নিচ্ছে 549টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে 81 এবং সোহরাওয়ার্দী উদ্যানে 468টি প্রতিষ্ঠান স্টল পেয়েছে। 15 মার্চ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন মেলা চলবে 2টা থেকে রাত 9টা পর্যন্ত। ছুটির দিন বইমেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে নতুন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার কার্যালয়ে প্রথম আনুষ্ঠানিক মন্ত্রিসভার বৈঠক। সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে কৃষি ঋণ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। মুক্তিযুদ্ধকালীন বাগেরহাটে মানবতা বিরোধী অপরাধ মামলায় আমৃত্যু কারাদণ্ড থেকে আপিল বিভাগে খালাস পেলেন খান আকরাম হোসেন। সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমানের চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দিয়েছেন। এ মামলায় আটক 3 আসামির মধ্যে আকরামের বিরুদ্ধে 3টি অভিযোগ আনেন প্রসিকিউশন, যার মধ্যে একটিতে তাকে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সে রায়ের বিরুদ্ধে আপিল করে খালাস পেলেন তিনি। এদিকে আপিল বিভাগের রায়ের কপি পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করবে
প্রসিকিউশন। পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে আমরা একটু দেখে তারপরে আমাদের আইসিটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে যদি আমাদের কোনো কিছু করণীয় থাকে তখন সেইভাবে আমরা আইনগত পদক্ষেপ নিই আফটার রিসিভিং জাজমেন্ট। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মুদাসসির আলী। সরাসরি যোগ দিব তার সঙ্গে। মুদাসসির, আকরাম হোসেনের খালাস সহ ট্রাইব্যুনালের বিভিন্ন মামলার চিত্র জানাবেন আমাদেরকে। জি ওলি, আজকে যে আপিল বিভাগে যে খান আকরাম হোসেনকে যে খালাস দেওয়া হলো সে বিষয়টি নিয়ে চিফ প্রসিকিউটর যে বিষয়টি জানিয়েছেন যে এই ৭১-এর যে মানবতা বিরোধী অপরাধের যে বিষয়টি সেটি কিন্তু এর আগে যে আজহারুল, জামায়াত নেতা আজহারুল যে জামিন পেয়েছে সেরকম যে বিবেচনা যে তাকে জামিন দেওয়া হয়েছিল সেই একই রকম বিবেচনায় কিন্তু এই খান আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ড থেকে খালাস দেওয়া হয়েছে। তবে বিষয়টি কিন্তু এটা নিয়ে কিন্তু একটি কথা উঠেছিল যে আসামির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে বাগেরহাটে সে সময় ৭১ সালে যে আকরাম নামে যে একজন অপরাধী ছিলেন, যিনি কিনা সে সময় মানবতা বিরোধী অপরাধ করেছিলেন এবং কয়েকজনকে হত্যা করেছিলেন, তো সে আকরাম এড়িয়ে আকরাম এক না। তবে প্রসিকিউশনের পক্ষ থেকে কিন্তু যথেষ্ট সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করে কিন্তু এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে না, যে আকরামের কথা বলেছে সে আকরামই এই আকরাম। তবে যে বিষয়টি হচ্ছে যে আইনে সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড যে ক্রাইম আইনের যে সংজ্ঞা বলা হচ্ছে সেখানে কিন্তু সাম্প্রতিক সময় কিন্তু কিছু সংশোধন আনা হয়েছে এবং সেই সংশোধনের ভিত্তিতে কিন্তু একটি ব্যাপার থাকে যে সেই ব্যাপারটিও কিন্তু বিবেচনাধীন ছিল এবং সেই ব্যাপারটি বিবেচনাধীন নিয়েই কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে কিন্তু শুনানিকালে কিন্তু তারা এটি বলেছিলেন যে বাগেরহাটে সেই সময় যে খান আকরাম হোসেন যে তিনজন ছিলেন, তার মধ্যে যে খান আকরাম হোসেন ছিলেন তিনিও কিন্তু এর মধ্যে পড়েন, তার অপকর্মটিও এর মধ্যে পড়েন। তবে এই বিষয়টি যে বিবেচনাধীন নিয়ে জামায়াত নেতা আজহারকে যে জামিন দেওয়া হয়েছিল সে একই বিবেচনায় যে খান আকরামকে যে জামিন দেওয়া হয়েছে সেইটা কী ধরনের বিবেচনা নেওয়া হয়েছে সেই বিষয়টি কিন্তু চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম কিন্তু পরিষ্কার করেনি। তবে তিনি বলেছেন যে রায়ের কপি পাওয়ার পরে কিন্তু তিনি এই বিষয়ে একটি কী ধরনের পদক্ষেপ নেবেন তারা প্রসিকিউশনের পক্ষ থেকে সে বিষয়টি কিন্তু তারা পরবর্তীতে জানাবেন। এদিকে কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-তে কিন্তু মানবতা বিরোধী জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধ মামলা কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের যে সভাপতি সাদ্দাম এবং সাবেক প্রতিমন্ত্রী আরাফাতের বিরুদ্ধে যে মামলা রয়েছে সেই মামলাটির কিন্তু এখন চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। ওই বিষয়ে কিন্তু পরবর্তীতে জানা যাবে। এদিকে ট্রাইব্যুনাল 1-এ কিন্তু আজকে বসেনি। তো আপাতত ওলি এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে পাওয়া তথ্য। ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিয়ে বলছিলেন সহকর্মী মুদাসসির আলী। রমজান ঘিরে এখনও ঊর্ধ্বগতি নিত্যপণ্যের বাজারে। সবজি তরকারি থেকে ইফতারি পণ্য কোনো কিছুতেই যেন স্বস্তি মিলছে না ক্রেতাদের। এ বিষয়ে আরও জানাতে রংপুর থেকে যোগ দেবেন সহকর্মী শফিউল করিম শফিক। শফিক, কেমন দেখছেন আজকের বাজার দর এবং রংপুরের ক্রেতারা কি বলছেন? সারা দেশেই একই অবস্থা, আপনার এখানে কি খবর জানতে চাই। কলিউল্লাহ, এখন আছে দেশের সর্বোত্তরের যে বিভাগ রংপুর বিভাগ। এই রংপুর বিভাগের যে ঐতিহ্যবাহী সিটি মার্কেট, অর্থাৎ এই সিটি মার্কেটে কিন্তু কাঁচা বাজারের প্রত্যেকটি দ্রব্যমূল্য পাওয়া যায়। কিন্তু পবিত্র সিয়াম সাধনার মাস উপলক্ষে কিন্তু সাধারণ যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু অনেকটাই সিন্ডিকেটের কাছে হিমশিম খাচ্ছে। সাধারণ ব্যবসায়ীও চায় যে সিন্ডিকেটের থেকে তারা মুক্ত চায়, সাধারণ ক্রেতাদেরকে যেন তারা স্বাভাবিকভাবে দ্রব্যমূল্য প্রতিটি জিনিস যেন দিতে পারে। আপনাকে যদি বলি যে মিনিকেট চালের কেজি 85 টাকা, চাল মিনিগুড়া 145 টাকা, চাল আতপ চাল 100 টাকা, আটা 35 টাকা এবং ময়দা 65 টাকা, এভাবে প্রতিটি মূল্য দ্রব্য মূল্যেরই কিন্তু নিয়ন্ত্রণে রেখেছে। আপনাকে যদি দেখাই যে এই সিটি বাজারের
যে সাদেক স্টোর সহ প্রত্যেকটি ব্যবসায়ীরা তারা কিন্তু সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে আছে, কিন্তু সাধারণ ব্যবসায়ী যেটা চায় তারা ক্রেতাদেরকে যেন স্বাভাবিক মূল্যে দ্রব্যমূল্য দিতে পায় এবং তারা যেন খুশিতে থাকে, বিশেষ করে পবিত্র সিয়াম সাধনার মাস উপলক্ষে। এজন্য কিন্তু জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকারের পক্ষ থেকে বারবার কিন্তু মনিটরিং করা হচ্ছে, যাতে এই সিন্ডিকেট যারা ব্যবসায়ী আছে, অসাধু ব্যবসায়ী আছে, তারা যাতে কোনো প্রকারের সিন্ডিকেট করতে না পারে। একজন ব্যবসায়ী আছেন, আমরা তার কাছে জানবো পবিত্র রমজান মাস উপলক্ষে আপনাদের কি অবস্থা। তো আলহামদুলিল্লাহ, আমাদের রমজান মাস সম্পর্কে কি আর বলবো, যে মোটামুটি 2 রমজান থেকে একটু মোটামুটি বাজার স্থিতিশীল আছে, কিন্তু ইদানিং যে পোলার চাল চিনি গুঁড়াটা, এটা এমন একটা সিন্ডিকেট শুরু হয়ে গেছে যে 3 মাসের মধ্যে 1 কেজি চাউলের মধ্যে 30 টাকা 35 টাকা বেড়ে গেছে। গতকালকে 1 বস্তা চাউলের মধ্যে 300 টাকা বাড়ছে। যে চাউলে 120 টাকা 15 টাকা বেচতাম, সেই চাল এখন 150 টাকা বেচতে হবে। আর মোটামুটি সব বাজারে স্থিতিশীল আছে, জিরার দামটা একটু বাড়তি, আর মোটামুটি সবে ভালো। আর তেলটা একটু সংকট দিচ্ছে কোম্পানিগুলা। ধন্যবাদ আপনাকে। পাশেই একজন ক্রেতা আছেন, আমরা তার কাছে জানবো এই যে দ্রব্যমূল্যর সঙ্গে নিয়ন্ত্রণ করে আপনার জীবনযাপন কেমন চলছে একটু জানতে চাই। দ্রব্যমূল্য তো মোটামুটি স্বাভাবিকই আছে, তার মধ্যেও কিছু কিছু জিনিস কিছু কিছু ক্ষেত্রে কিছু জিনিস তো একটু দাম বেশি মনে হয়। তবে এগুলা সবকিছু নিয়ন্ত্রণে রাখার জন্য মানে মানে সরকারি ব্যবস্থাপনা এগুলা উদ্যোগ নিয়ে এগুলা সরজমিনে মানে এগুলা দেখা উচিত এবং এগুলা নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করি। আর আপনার যে আয় অনুযায়ী ব্যয়ের অবস্থাটা কি? হ্যাঁ, সেটা তো মোটামুটি ঠিক আছে, তারপরে তো একটু কষ্টকর হয়ে যায় মানুষের জন্য। অনেক সময় দাম দর বেশ বেড়ে যায়। রোজার মাস তো বিশেষ করে একটু মানে এখানে সিয়াম সাধনের মাস, এখানে একটু নিয়ন্ত্রণ রাখা ভালো, তাইলে সবারে সীমার মধ্যে থাকে আর কি। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ কিন্তু দেখলেন যে একজন বিক্রেতা এবং বিক্রেতা কিন্তু জিম্মি হয়ে আছে একটি সিন্ডিকেটের কাছে, আর এই সিন্ডিকেটকে ভেঙে দেওয়ার জন্য রংপুরের যে জেলা প্রশাসন আছে, এনামুল আহসান এবং ভোক্তা অধিকারের পক্ষ থেকে বারবার এই সিন্ডিকেটকে ভেঙে দেওয়ার জন্য আঘাত হানা হচ্ছে। তাদের বিভিন্ন গোডাউন সহ বিভিন্ন জায়গায় যে লুকিয়ে রাখছে, এই জায়গাটিকে তারা বারবার কিন্তু শনাক্ত করে সেই জায়গাগুলো মালগুলোকে জব্দ করার চেষ্টা করছে। অপরদিকে সাধারণ যারা ক্রেতা আছে, পবিত্র রমজান মাস উপলক্ষে, সিয়াম সাধনার মাস উপলক্ষে, তারা যেন কষ্টে না থাকে, বিশেষ করে নতুন সরকারের নতুন উদ্যোগ যে নিয়েছে যে সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য, সেটি কিন্তু তারা কোনোভাবেই বসে নেই। আরেকটি বিষয় বলে রাখি যে মাংসের মূল্য, গরুর মাংসের মূল্য গত এক সপ্তাহে 720 টাকা ছিল, কিন্তু সেটি এক লাফিয়ে 750 টাকা করা হয়েছে। তারা যেটা বলার চেষ্টা করছে মাংস বিক্রেতা, যে গরুর মূল্য বৃদ্ধি হওয়ার কারণে তাদের এই মাংসের মূল্যটা অনেকটাই বেড়ে গেছে। মাহমুদ, এই ছিল রংপুরের যে সিটি বাজার থেকে বাজার মূল্যের সর্বশেষ তথ্য। শফিক, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শফিক যেমন বলছিলেন যে রমজান ঘিরে প্রায় সব ধরনের পণ্যের দামই আগের থেকে বেড়েছে। কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত 7 জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং 3 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। বুধবার রাতে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে আশপাশের প্রায় 30 থেকে 40টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে সেনাবাহিনী, বিমান বাহিনী ও পুলিশ সদস্যরাও যোগ দেয়। এদিকে পবিত্র মাহে রমজানকে ঘিরে পর্যটক শূন্য হয়ে পড়েছে পর্যটন নগরী কক্সবাজার। সৈকত জুড়ে শুনশান নীরবতা, ফাঁকা হোটেল মোটেল। সংশ্লিষ্টদের আশা ঈদে ফের পর্যটকদের উপস্থিতিতে মুখর হবে সমুদ্র সৈকত। আমানুল হক বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
সমুদ্র সৈকত কক্সবাজারে আছে নীল জলরাশির গর্জন, আছে আছড়ে পড়া ঢেউ, তবে নেই চিরচেনা সেই কোলাহল। সমুদ্র পাড়ে এখন কেবলই শুনশান নীরবতা। রমজান মাসে অনেকটাই জনশূন্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। রমজানের শুরু থেকেই বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকতে পর্যটকের সংখ্যা হাতে গোনা। শুধু সৈকতেই নয়, 4 শতাধিক হোটেল, মোটেল ও গেস্ট হাউসেও একই চিত্র। অলস সময় পার করছেন সৈকত কেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসায়ী, ঘোর সওয়ার ও ফটোগ্রাফাররা। সারাদিনে মিলে 200 থেকে 250 টাকা পাওয়া যায়। আমাদের চলা খলা খুব কঠিন। বলতে গেলে রমজান মাসে আমরা খুবই কষ্টতে আছি, কারণ দেখেন আপনার পুরো বীজটা খালি। এমনি প্রত্যেকদিন আসি, ডেলি 400-500 টাকা তেল পুরি, কোনো ব্যবসা নেই। ক্ষুদ্র ব্যবসায়ীরা খুব দারিদ্র্যের মধ্যে আছি, কারণ এখানে হচ্ছে পর্যটক দিয়ে ব্যবসা। নির্বাচনের আগে পর্যন্ত ব্যবসা একবারে কমে গেছে। সৈকতে লোকজন না থাকায় পর্যটন ব্যবসা এখন শূন্যের কোটায়। ঈদের ছুটিতে মুখরিত হবে এমনটাই বলছেন ব্যবসায়ী এবং পর্যটন উদ্যোক্তারা। রমজানে তো পর্যটক নেই বললেই চলে। আমাদের পুরো কক্সবাজারে প্রায় সব মিলিয়ে আমরা হিসেব করে দেখেছি 5 থেকে 10% পর্যন্ত পর্যটকের আনাগোনা আছে। তো এত কম পর্যটক দিয়ে আসলে পর্যটন ব্যবসা টিকিয়ে রাখা খুব কষ্ট। আমরা আশা করি যে ঈদের পরে দীর্ঘ যে ছুটি রয়েছে এর মধ্যে প্রচুর পর্যটক কক্সবাজারের বিভিন্ন জায়গায় দর্শনীয় স্থানে কানায় কানায় ভর্তি হবে। ঈদুল ফিতরে পর্যটকের পদচারণায় আবার মুখরিত হবে সমুদ্র সৈকতের শহর কক্সবাজার, এমনটাই প্রত্যাশা সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে টাঙ্গাইলের হাতে ভাজা মুড়ি। জেলার চাহিদা মিটিয়ে এখানকার মুড়ি যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। বিশেষ করে কালীহাতির একটি ইউনিয়নের প্রায় 2 শতাধিক পরিবার সারা বছরই যুক্ত থাকেন মুড়ি ভাজার কাজে। বর্তমানে রমজান ঘিরে তাদের ব্যস্ততা আরও বেড়েছে। মীর আনোয়ার হোসেন টুটুলের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। রমজান আসলেই বেড়ে যায় ইফতারের অন্যতম অনুষঙ্গ মুড়ির কদর। আর হাতে ভাজা মুড়ির জন্য বিখ্যাত টাঙ্গাইল জেলার দৌলতপুর গ্রাম। গ্রামটির অধিকাংশ বাড়িতেই এখন ব্যস্ততা মুড়ি ভাজা নিয়ে। মাটির চুলা, বড় লোহার কড়াই আর খুন্তির ছন্দে প্রতিদিন তৈরি হচ্ছে গ্রামীণ স্বাদের ঐতিহ্যবাহী হাতে ভাজা মুড়ি। এখানে কোনো মুড়ি বাজার মেশিনে না, সব হাতে ভাজে। অনেক সুন্দর তাদের মুড়ি, দূর দূরান্ত থেকে লোকের আসে মুড়ির জন্য। অধিকাংশ মানুষই বলে যে আমাদের গ্রামের মুড়ি নাকি অনেক সুস্বাদু হয়, সারা মুড়ি হয়, এমনকি অনেক সুন্দর মুড়ি ভাজে। তবে বর্তমানে কাঁচামালের দাম বৃদ্ধি ও পরিবহন খরচ বাড়ায় পরিশ্রমের তুলনায় লাভ কম বলে জানালেন এই পেশায় সংশ্লিষ্টরা। ব্যবসাদার আমল থেকে এই মুড়ি ভাজার প্রচলন ছিল, আগে তো অনেক বেশি ছিল। এখন যে মিলমা না মানে আঙ্গুর মুড়ির চাহিদা গেছে কইমা। চলাফেরা খাত কোনো সামর্থ্য আছে নি পায় ওই আই হারা বছরই কইরা খায়। কোনে যামু, দাঁড়ানোর মতো জায়গা নাই, চড়াই জোজ নাই, খেত নাই, খোলা নাই, করোনা গোনা না করলে খাম কি। 30-35 বছর ধরে মুড়ির ব্যবসা করি আমি। এই নারায়ণদা দৌলতপুর থেকে দেশি মুড়িগুলা কিনে নেই, এরা হাতে ভাজে, বালুদা হাতে ভাজে গৃহস্থর মতো মুড়িগুলা খাইতে খুব সুস্বাদু। আর এই মুড়িগুলা আমি সিরাজগঞ্জ নিয়ে বিক্রি করি। এই শিল্পকে আরো প্রসারিত করতে এবং কারিগরদের সহায়তার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানালেন স্থানীয় প্রশাসন। কয়েক বছর যাবতই এই হাতে ভাজা মুড়ির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাদের আর্থিক দৈন্যদশার কারণে হয়তোবা তারা এর উৎপাদন এবং বিপণন কার্যক্রমকে গতিশীল করতে পারছে না। সেক্ষেত্রে আমরা তাদেরকে বিভিন্ন সরকারি দপ্তরের মাধ্যমে তাদের সুদমুক্ত যে ঋণ, সে বিষয়ে আমরা সহযোগিতা করব। এখানকার হাতে ভাজা মুড়ি জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। বাংলাদেশের বাজারে উপস্থিতি আরও শক্তিশালী করতে ট্রান্সকম ডিজিটালের সঙ্গে পার্টনারশিপে যুক্ত হয়েছে এলজি ইলেকট্রনিক্স। রাজধানীতে এক অনুষ্ঠানে এই অংশীদারিত্বের ঘোষণা দেওয়া হয়। এর মাধ্যমে ট্রান্সকম ডিজিটালের রিটেল নেটওয়ার্ক এবং অনলাইন প্ল্যাটফর্মে এলজি উদ্বোধনী হোম অ্যাপ্লায়েন্স সহ কনজিউমার ইলেকট্রনিক্স পণ্য আরও সহজলভ্য হবে। অনুষ্ঠানে 2 প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বলেছেন, এই উদ্যোগ গ্রাহকদের জন্য আধুনিক প্রযুক্তি ও বিশ্বমানের সেবা নিশ্চিত করবে। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। শিল্প সাহিত্যে দেশকে এগিয়ে নিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। 10 ব্যক্তি প্রতিষ্ঠানকে 21 পদক প্রদান, কিছুক্ষণ পর বইমেলা উদ্বোধন। মানবতা বিরোধী অপরাধ মামলায় আমৃত্যু কারাদণ্ড থেকে খালাস পেলেন বাগেরহাটের আকরাম। রায়ের কপি দেখে পদক্ষেপ নেবে প্রসিকিউশন।
কক্সবাজারের কলাতলীতে গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডে 16 জন দগ্ধ, 2 জনের অবস্থা আশঙ্কাজনক, 40টি স্থাপনায় ক্ষতি। এবং চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলে 12 মার্কিন যুদ্ধ বিমানের অবতরণ। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা উস্কে দিচ্ছে, মত বিশ্লেষকদের। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।